নমস্কার বন্ধুরা, পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওগুলিতে আমরা দেখেছিলাম কিভাবে কোনো স্টক কেনার আগে তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা প্রয়োজন, এবং সেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হলে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আগের দিন আমরা দেখেছিলাম পিই রেশিও অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও কী, তারপর পিবি রেশিও অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু রেশিও কী, এবং কিভাবে এইগুলি ব্যবহার করে কোনো স্টক ভালো না খারাপ অর্থাৎ কোনো স্টক কেনা উচিত কি না সেই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। এরকমই আরেকটি জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে যে যে বিষয়গুলি আমরা আলোচনা করব তার মধ্যে আছে প্যাট মার্জিন, 2 নম্বরে আছে রিটার্ন অন ইকুইটি এবং 3 নম্বরে আছে ডেট টু ইকুইটি রেশিও। নামগুলি খুব কঠিন মনে হলেও যখন আমরা এই জিনিসগুলোকে নিয়ে উদাহরণ সহজভাবে আলোচনা করব, আশা করি তারপর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো শুরু করা যাক। প্রথমে আমরা এই প্যাট মার্জিন নিয়ে আলোচনা করব। প্যাট মানে হলো প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ আমরা কোনো জিনিস কিনলাম সিপি অর্থাৎ কস্ট প্রাইস 100 টাকায় এবং সেটা বিক্রি করলাম অর্থাৎ সেলিং প্রাইস 120 টাকা। সাধারণভাবে আমরা কি জানি যে প্রফিট সমান সেলিং প্রাইস অর্থাৎ 120 মাইনাস কস্ট প্রাইস অর্থাৎ 100 সমান 20 টাকা হচ্ছে প্রফিট। এবার গভর্নমেন্ট থেকে অর্ডার এলো যে আমাদেরকে 10% ট্যাক্স দিতে হবে। তাহলে 20 টাকা ইনকাম করলে আমাদেরকে কত টাকা ট্যাক্স দিতে হবে না 20 ইন্টু 10/100 অর্থাৎ 2 টাকা আমাদেরকে ট্যাক্স দিতে হবে। তাহলে প্রফিট আফটার ট্যাক্স কত হচ্ছে না আমাদের 20 টাকা ছিল প্রফিট, সেখান থেকে 2 টাকা ট্যাক্স দিয়ে দিচ্ছি, বাকি রইল 18 টাকা। এইটা একদম সহজ ভাষায় প্রফিট আফটার ট্যাক্স সম্পর্কে আমরা বোঝালাম। এইবার এই প্রফিট আফটার ট্যাক্স বোঝার আগে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মার্ক আপ প্রাইস এবং মার্জিন বা প্রফিট মার্জিন। এই মার্ক আপ আর মার্জিনের মধ্যে পার্থক্য কী, আমরা এটাকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। ধরা যাক আমরা একটা পেন কিনলাম, অর্থাৎ পেনের কস্ট প্রাইস 10 টাকা এবং সেই পেনটিকে বিক্রি করে দিলাম অর্থাৎ সেলিং প্রাইস 20 টাকা। মানে আমাদের প্রফিট হলো 20 মাইনাস 10 সমান 10 টাকা। এবার মার্ক আপ পার্সেন্টেজ কত হচ্ছে না 10 টাকা প্রফিট, যেখানে কস্ট প্রাইস হচ্ছে 10 এবং এইটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব, অর্থাৎ 100%। এইটা হচ্ছে আমাদের মার্ক আপ পার্সেন্টেজ। তাহলে মার্ক আপ পার্সেন্টেজ বের করতে গেলে আমাদেরকে কি করতে হয় না এই যে প্রফিট এইটাকে ওপরে রাখতে হবে এবং কস্ট প্রাইস যেটা সেটাকে নিচে রেখে 100 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ মার্ক আপ প্রাইস বের করতে হলে আমাদেরকে কস্ট প্রাইসকে ভাগ করতে হয়, অর্থাৎ এই কস্ট প্রাইস থেকে আমাদের মার্ক আপ প্রাইস বের হয়। এবার প্রফিট মার্জিন বলতে কি উদাহরণের সাহায্যে বুঝি। এবার আমি সেম পেন কিনলাম যার কস্ট প্রাইস অর্থাৎ 10 টাকায় কিনলাম এবং বিক্রি করলাম 20 টাকায়। তাহলে এখান থেকে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি প্রফিট কত হচ্ছে না 20 মাইনাস 10 সমান 10 টাকা। এবার আমরা যদি প্রফিট মার্জিন বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে না এই যে প্রফিট এটাকে উপরে রাখতে হবে এবং কতর মধ্যে আমরা এখানে মার্কআপ প্রাইসে যেমন কস্ট প্রাইসটাকে মাথায় রেখেছিলাম অর্থাৎ কস্ট প্রাইস দিয়ে ভাগ করেছিলাম, এখানে সেলিং প্রাইস দিয়ে ভাগ করব। অর্থাৎ প্রফিট মার্জিন বের করতে হবে আমাদেরকে সেলিং প্রাইস থেকে। তাহলে সেলিং প্রাইস কত 20, এটাকে 100 দিয়ে গুণ করলেই আমরা প্রফিট মার্জিন পেয়ে যাব, যেটা কিনা হচ্ছে 50%। তাহলে এখানে মার্কআপ পার্সেন্টেজ কত 100, কিন্তু এখানে প্রফিট মার্জিন কত হয়ে দাঁড়াচ্ছে 50%। এই যে পার্থক্যটা এইটা শুধুমাত্র এই কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের উপরেই ডিপেন্ড করছে। যেহেতু আমরা কস্ট প্রাইস থেকে মার্কআপ প্রাইস বের করেছি সেই জন্য 100%, এবং যেখানে আমরা প্রফিট মার্জিন বের করছি সেখানে আমরা সেলিং প্রাইস থেকে আমরা প্রফিট মার্জিন বের করছি, যার জন্য পার্সেন্টেজটা কম দেখাচ্ছে। ফাইন্যান্সে প্রফিট মার্জিনটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তো আমরা এরপর থেকে যখনই আমরা প্রফিট মার্জিন পড়ব সবসময় মাথায় রাখতে হবে যে আমরা এই সেলিং প্রাইস অর্থাৎ যে দামে বিক্রি করছি সেইটাকে দিয়ে আমরা প্রফিট মার্জিন বের করব, কস্ট প্রাইসকে ব্যবহার করে না।
বোঝা গেল কিভাবে প্রফিট মার্জিন বের করতে হয়? না বোঝা গেলেও সমস্যা নেই, আমরা পরবর্তী আরও উদাহরণ নেব এই জিনিসটিকে বোঝার জন্য। তাহলে প্যাট মার্জিন সম্পর্কেও বোঝা গেছে। প্যাট মার্জিন আসলে কিছুই না, প্যাট মার্জিন হলো প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ সেলিং প্রাইস থেকে, অর্থাৎ যে দামে কোনো জিনিস বিক্রি করছি সেখান থেকে আমরা যদি তার কস্ট প্রাইস অর্থাৎ কত খরচ হয়েছে সেই জিনিসটা বানাতে বা কিনতে, এবং তার সাথে যা সমস্ত কিছু ট্যাক্স লেগেছে সেইটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা এই প্যাট মার্জিন পেয়ে যাব। এবার আমরা রিটার্ন অন ইকুইটি সম্পর্কে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? রিটার্ন অন ইকুইটি। ইকুইটি মানে হলো সোজা ভাষায় শেয়ার, অর্থাৎ অংশ। ধরে নিলাম এ নামের একটি কোম্পানি আছে। এই কোম্পানি তার নতুন একটি কারখানা খুলতে চায়, যার জন্য তার কত টাকা দরকার? না, তার 100 টাকার দরকার। এইবার এই 100 টাকা আমরা দুইভাবে পেতে পারবো, এক লোন নিয়ে এবং দুই নিজের কোম্পানির শেয়ার বিক্রি করে। এবার লোন নিলে তো কিছু পরিমাণে সুদ দিতে হবে, ধরে নিলাম একটা সার্টেন পার্সেন্টেজ অফ সুদ নিয়ে আমরা লোন নেব। এবং শেয়ার বিক্রি করলে সেখানে তো কোনো সুদ লাগছে না, আমি আমার কোম্পানির অংশ বিক্রি করছি এবং তার বদলে আমরা টাকা নেব। এবার ধরা যাক আমরা শেয়ার বিক্রি করে 100 টাকা দিয়ে একটা কারখানা খুললাম। এইবার বছরের শেষে আমরা ওই 100 টাকা খরচ করে যে কারখানা বানিয়েছিলাম সেখান থেকে ধরলাম 20 টাকা লাভ করলাম, অর্থাৎ আমাদের 100 টাকা বছরের শেষে হয়ে গেল 100 + 20 = 120 টাকা। তাহলে এই যে 20 টাকা কোম্পানির এই 100 টাকা শেয়ার থেকে আমরা প্রফিট করেছি, এটাকেই বলা হয় কোম্পানির ROE, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি। মানে ইকুইটি ব্যবহার করে আমরা কত টাকা রিটার্ন করেছি বা আর্ন করেছি বা প্রফিট করেছি। বোঝা না গেলেও কোনো সমস্যা নেই, আমরা আরও উদাহরণের সাথে এটাকে বুঝব। ধরে নিলাম দুইটা ছেলে আছে, একজনের নাম শুভ্র আর একজনের নাম সাবর্ণ। এই দুইজনের কাছে 100 টাকা আছে। এবার তারা ঠিক করলো যে তারা পেন বা কলম বিক্রি করবে। শুভ্র কি করলো? না, 100 টাকা দিয়ে 10টা পেন কিনলো। তাহলে এক একটা পেনের কস্ট প্রাইস কত? 10 টাকা। 100 টাকায় মোট কটা পেন কিনেছে? 10টা। এইবার সে এক একটা পেনকে 20 টাকায় বিক্রি করলো, অর্থাৎ এসপি অর্থাৎ সেলিং প্রাইস হচ্ছে 20। তাহলে তার প্রফিট মার্জিন কত? আমরা কিন্তু মার্কআপ জিজ্ঞেস করিনি, আমরা মার্জিন জিজ্ঞেস করেছি। মার্জিন কিভাবে ক্যালকুলেট হয়? সেলিং প্রাইস থেকে, অর্থাৎ প্রফিট মার্জিন 20 - 10 / 20 গুণিত 100। এই 20 - 10 কি? না, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করে যেটা, অর্থাৎ প্রফিট। এবং নিচের 20টা কি? নিচের 20টা হলো সেলিং প্রাইস। আমরা জানি প্রফিট মার্জিন বের করতে হলে সেলিং প্রাইস দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা দাঁড়াচ্ছে 10 / 20 গুণিত 100 সমান 50% হচ্ছে এর প্রফিট মার্জিন শুভ্রর। এবার আমরা যদি সাবর্ণর দিকে দেখি, সেও কি করেছে? না, 100 টাকা দিয়ে সেও 10টা পেন কিনেছে এবং সে, অর্থাৎ তার কস্ট প্রাইস কত এক একটা পেনের? 10 টাকা। সে কি করলো? না, সে 20 টাকার বদলে 15 টাকায় তার এক একটা কলম সে বিক্রি করছে। তাহলে তার প্রফিট মার্জিন কত দাঁড়াচ্ছে? না, 15 - 10 / 15 গুণিত 100। এখান থেকে দেখা যাবে 33%-এর কাছাকাছি হচ্ছে তার প্রফিট মার্জিন। অর্থাৎ শুভ্র এখানে 100 টাকার মধ্যে 50 টাকা প্রফিট করেছে, কিন্তু সাবর্ণ 100 টাকার মধ্যে 33 টাকা প্রফিট করছে। এই দুজনের ব্যবসা থেকে কি মনে হচ্ছে? অবশ্যই মনে হবে যে শুভ্রর ব্যবসা অনেক ভালো সাবর্ণর থেকে, শুভ্র অনেক বেশি টাকা কামাচ্ছে। এইবার আমরা রিটার্ন অন ইকুইটির আরেকটু গভীরে যাব। যেহেতু সাবর্ণ 15 টাকায় বিক্রি করছে এক একটা কলম, এবং সেই কলম সেম কোয়ালিটির, এমন না যে শুভ্রর বেচা কলমের থেকে তার কোয়ালিটি খারাপ, সেম কলম সেম কোয়ালিটি শুভ্র বিক্রি করছে 20 টাকায়, কিন্তু সাবর্ণ বিক্রি করছে 15 টাকায়। তাহলে যেহেতু সাবর্ণ বেশি পরিমাণে বিক্রি করছে, তাহলে তার লাভও বেশি হবে। কিভাবে? দেখা যাক। ধরা যাক সাবর্ণ 10টা পেন কিনলো 100 টাকা দিয়ে, এবং সে 10টা পেন বিক্রি করলো সেলিং প্রাইস 15 টাকা।
তাহলে সে মোট কত টাকার পেন বিক্রি করলো, মানে পেন বিক্রি করার পর তার কাছে বর্তমানে কত টাকা আছে? 150 টাকা। তাহলে প্রথমে তার কাছে ছিল 100 টাকা, সেখান থেকে হলো 150 টাকা। এবার সেই 150 টাকায় আরও কটা পেন হবে? একটা পেনের দাম অর্থাৎ কস্ট প্রাইস যদি 10 টাকা হয়, তাহলে 150 টাকায় সে আরও 15টা পেন কিনবে, এবং এই 15টা পেন সে যদি 15 টাকায় বিক্রি করে, তাহলে তার কাছে কত থাকবে? 15 গুণিত 15, অর্থাৎ 225 টাকা থাকবে। এবার আমি ধরছি সাবর্ণ এইভাবে দিনের শেষে মোট 30টা পেন বিক্রি করলো, সেখানে শুভ্র মাত্র 10টা পেন বিক্রি করেছিল। এইবার সাবর্ণর তাহলে লাভ কত হলো? সাবর্ণ লাভ কত হবে না, 30টা পেন বিক্রি করেছে, প্রত্যেকটা পেনে সে 5 টাকা করে কামিয়েছে, তাহলে তার লাভ হচ্ছে 150 টাকা। সাবর্ণ কত টাকা দিয়ে তার ব্যবসা শুরু করেছিল আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো তার কাছে 100 টাকা ছিল। এই 100 টাকা থেকে সে 150 টাকা প্রফিট করেছে, কিন্তু শুভ্রর কাছে ছিল 100 টাকাও, কিন্তু সেখান থেকে সে কত প্রফিট করেছে না, শুভ্র সেখান থেকে 100 টাকা প্রফিট করেছে, কারণ 10টা কলম সে 20 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 10টা কলমে তার লাভ হয়েছে কত না 20 মাইনাস 10, অর্থাৎ 10টা কলমে তার লাভ হয়েছে 100 টাকা। একটা কলমের দাম যদি অর্থাৎ কস্ট প্রাইস যদি 10 টাকা হয় এবং সে যদি 20 টাকায় বিক্রি করে থাকে, তাহলে প্রফিট হবে কত? 10 স্বাভাবিকভাবেই। এইবার তাহলে 10টা কলম বিক্রি করে সে 10 গুণিত 10 সমান 100 টাকা প্রফিট করেছে, সেখানে সাবর্ণ 100 টাকা থেকে 150 টাকা প্রফিট করেছে। তাহলে শুভ্রর রিটার্ন অন ইকুইটি কত হচ্ছে? 100%। 100 টাকার মধ্যে 100 টাকা সে লাভ করেছে, কিন্তু সাবর্ণর রিটার্ন অন ইকুইটি হচ্ছে 150%, অর্থাৎ সে শুভ্রর থেকে বেশি ব্যবসা করেছে, সে 100 টাকার মধ্যে 150 টাকা কামিয়েছে। দুজনেরই কিন্তু দিন শুরু হয়েছিল 100 টাকা দিয়ে, কিন্তু সাবর্ণ শুভ্রর থেকে 50 টাকা বেশি কামিয়েছে। এরকম অনেক কোম্পানি আছে যাদের প্রফিট মার্জিন, অর্থাৎ প্রফিট মার্জিন বলতে এই যে এটাকে বোঝায়, যেখানে এই যে প্রফিট মার্জিন আমরা বের করেছিলাম, এর প্রফিট মার্জিন কিন্তু কম। অর্থাৎ আমরা যদি সাবর্ণর প্রফিট মার্জিন দেখি, এখানে দেখতে পাচ্ছি 33%, যেখানে শুভ্রর প্রফিট মার্জিন 50%, অর্থাৎ সাবর্ণর প্রফিট মার্জিন কম, কিন্তু এর রিটার্ন অন রিটার্ন অন ইকুইটি কিন্তু শুভ্র রিটার্ন অন ইকুইটির থেকে বেশি, অর্থাৎ শুভ্রর কোম্পানির থেকে সাবর্ণর কোম্পানি অনেক ভালো ব্যবসা করছে। তাহলে বোঝা গেল রিটার্ন অন ইকুইটি অর্থাৎ ROE মানে কি, এবং কোনো কোম্পানির ROE দেখে কিভাবে বুঝবো কোম্পানি ভালো পারফরমেন্স করছে কি না। এবার আমরা নতুন আরেকটি টার্ম ডেট টু ইকুইটি রেশিও সম্পর্কে আলোচনা করব। ডেট মানে আমরা কি জানি? লোন, এবং ইকুইটি মানে আমরা জানি শেয়ার বা অংশ। আসুন উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরে নিলাম এ নামের একটি কোম্পানি আছে যার 100 টাকার প্রয়োজন। এইবার সে দু রকমভাবে এই টাকা পেতে পারে, 1 লোন নিয়ে, কিংবা 2 নিজের কোম্পানির শেয়ার বিক্রি করে। আমরা দুটোকেই দেখব উদাহরণ নিয়ে, কেস 1 এবং কেস 2। কেস 1-এ কী হচ্ছে না, কোম্পানি এ পুরো 100 টাকাটায় তার শেয়ার বিক্রি করে নিচ্ছে, অর্থাৎ তার ইকুইটি ক্যাপিটাল 100। যেহেতু সে কোনো লোন নিচ্ছে না, পুরোটাই তার শেয়ার বিক্রি করে নিচ্ছে, তাই তার ডেট লোন হচ্ছে 0। আবার কেস 2-তে কী হচ্ছে না, এ কোম্পানি ধরছি তার শেয়ার থেকে 50 টাকা নিচ্ছে, অর্থাৎ শেয়ার বিক্রি করে 50 টাকা তুলছে, এবং ডেট বা লোন নিয়ে সে 50 টাকা তুলছে। এই যে সে লোনটা নিল, এর ইন্টারেস্ট রেট কত না 12%, অর্থাৎ বছরে তাকে 100 টাকার মধ্যে 12 টাকা সুদ দিতে হবে। এবার কোম্পানি এ কী করছে, নেট প্রফিট করলো ধরছি, অর্থাৎ লাভ করেছে 20 টাকার, তাহলে তার ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি কত দাঁড়াচ্ছে? 20%, যেহেতু সে 100 টাকার মধ্যে 20 টাকা লাভ করেছে। এইবার এই কেস 2-তে আমরা যদি দেখি, এখানেও ধরছি নেট প্রফিট করেছে 20 টাকা, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এ কিন্তু লোন নিয়েছে যার সুদের হার 12%, অর্থাৎ 50 টাকায় তাকে বছরে 6 টাকা করে সুদ দিতে হবে। তাহলে তার নেট প্রফিট হচ্ছে 20 এবং তার সুদ দিতে হচ্ছে 6 টাকা করে, তাহলে নেট প্রফিট কত দাঁড়াচ্ছে? 20 - 6 = 14 টাকা। এইবার
এর যদি ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি বের করি তাহলে কত হবে? না, ইকুইটি মানে হচ্ছে শেয়ার, অর্থাৎ কত শেয়ার থেকে সে লাভ করেছে বা শেয়ার বিক্রি করে লাভ করেছে। সে 50টা শেয়ার বিক্রি করে লাভ করেছে এবং কত লাভ করেছে? না 14 টাকা, নেট প্রফিট তার 14। এইটা যদি পার্সেন্টেজ করি তাহলে দেখা যাচ্ছে 28%, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে এর রিটার্ন অন ইকুইটি 28%, কিন্তু 1 নাম্বার কেসে এর রিটার্ন অন ইকুইটি ছিল 20%। এই উদাহরণের মাধ্যমে বোঝা গেল কিভাবে লোন নিয়ে কোনো কোম্পানি তার রিটার্ন অন ইকুইটিকে বাড়াতে পারে। এই পদ্ধতি কিন্তু অনেক কোম্পানি ব্যবহার করে থাকে তাদের রিটার্ন অন ইকুইটিকে বাড়ানোর জন্য। এবার আমাদের কি মাথায় রাখতে হবে? না, যে কোম্পানির ডেট অর্থাৎ লোন যত কম হবে সেই কোম্পানি তত ভালো হতে পারে। এরকম অনেক কোম্পানি আছে যে এই লোন নিচ্ছে এবং সেইটাকে ইউটিলাইজ করে ভালো গ্রো করছে, যার ফলে সে অনেক বেশি প্রফিট কামাচ্ছে। আবার এরকমও কোম্পানি আছে যারা লোন নিয়েছে কিন্তু শোধ করতে পারেনি, যার জন্য সেই কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে। এরকমও অনেক উদাহরণ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এর রিটার্ন অন ইকুইটি 20, এ কিন্তু কোনো লোন নেয়নি, কিন্তু যে লোন নিয়েছে তার রিটার্ন অন ইকুইটি কত? 28%। এবার ধরে নিলাম প্রত্যেক বছরই যে কোম্পানি লাভ করবে তা তো নয়, কখনো কখনো সে লাভ নাও করতে পারে, আবার কখনো কখনো সে লসও করতে পারে। ধরে নিলাম এখানে কোম্পানি কোনো লাভ করছে না, অর্থাৎ এখানে এর নেট প্রফিট ধরে নিচ্ছি 20 বদলে 0, শূন্য, কোনো প্রফিট করেনি। এখানেও এর নেট প্রফিট ধরে নিচ্ছি 0, কোনো প্রফিট করেনি। তাহলে দুটো ক্ষেত্রে দেখব এর রিটার্ন অন ইকুইটি কত দাঁড়ায়। তাহলে এখানে যেহেতু এ কোনো প্রফিট করতে পারেনি, তার এর রিটার্ন অন ইকুইটি কত হবে? 0, অর্থাৎ কোনো রিটার্ন পাচ্ছে না তার শেয়ার থেকে। এবার যদি আমরা কেস 2তে দেখি তাহলে এখানে নেট প্রফিট কত? 0, অর্থাৎ কোম্পানি কোনো প্রফিট করতে পারেনি, কিন্তু এখানে তাকে বছরে বছরে কত টাকা দিতে হচ্ছে? 6 টাকা। তাই তার -6, অর্থাৎ 6 টাকা তাকে লস করতে হচ্ছে। তাহলে তার ROE কত দাঁড়াচ্ছে যদি সে কোনো প্রফিট না করে? না, ROE দাঁড়াচ্ছে তার -6, কতর মধ্যে? ইকুইটির মধ্যে। ইকুইটি কত এখানে? 50 টাকা আমরা দেখেছি। তাহলে তার পার্সেন্টেজ কত বেরোচ্ছে? -12%। অর্থাৎ কোনো কোম্পানি যদি প্রফিট না করে থাকে তাহলেও কিন্তু যদি সে লোন নিয়ে থাকে তাকে বছরের শেষে এত টাকা লস করতে হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কেন লোন নেওয়া বা ডেট নেওয়া কোম্পানি ভালো না। এখানে আমরা দেখছি লোন না নিয়ে তার ROE 0, কিন্তু এখানে লোন নেওয়ার ফলে তার ROE কিন্তু নেগেটিভ, অর্থাৎ লসে চলছে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স মার্জিন কি, 2 রিটার্ন অন ইকুইটি কি, এবং 3 ডেট টু ইকুইটি কি, এবং কোনো কোম্পানি স্টক কেনার আগে আমাদের কেন এই সমস্ত জিনিসগুলি মাথায় রাখা প্রয়োজন। এখানে আরেকটা কথা বলি আমি, এই যে ডেট টু ইকুইটি রেশিও, এইটা কিন্তু আমরা কোম্পানির ক্ষেত্রেই দেখতে পাবো। ব্যাংক যে সমস্ত আছে, অর্থাৎ যেমন SBI, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আরও যা সমস্ত ব্যাংক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেট টু ইকুইটি রেশিও থাকে না। কারণ কি? কারণ ব্যাংক লোন নিয়ে বা ডেট নিয়ে ব্যবসা করতে পারে না। তো বোঝা গেল প্রফিট আফটার ট্যাক্স, রিটার্ন অন ইকুইটি এবং ডেট টু ইকুইটি রেশিও মানে কি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এর আগেও অনেক ভিডিও আপলোড করা আছে, সেগুলো দেখবেন এবং নিজের পরিচিত মানুষজনদের সাথে শেয়ার করবেন ভিডিওটি, যাতে তারাও শেয়ার মার্কেট সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে পারে। চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে খুব সহজেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।